উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাঁধ দিয়েছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ ভালো বলতে পারবেন, গত 2 বছরে পরপর বন্যা হয়েছে, তারা পানি আগ্রাসন চালিয়েছে। সিলেটে তারা পানি আগ্রাসন চালিয়েছে। ফারাক্কা বাদ দিয়ে একটা অঞ্চলকে পুরোপুরি মরুভূমিতে পরিণত করেছে। ওরা আগ্রাসী শক্তি, ওরা আমার দেশের স্বাধীনতা চায় না। এবারও 16ই ডিসেম্বরে কসাই মোদি বিবৃতি দিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। কিন্তু নরেন্দ্র মোদি সেখানে পরিষ্কার বলতে চেয়েছে এই বিজয় তাদের। এর মানে নরেন্দ্র মোদি এখনো বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় না। সেই বিজয়কে ভারতের বিজয় বলতে চায়, যাতে কোনোদিন আগ্রাসন চালিয়ে এই ভূখণ্ড দখল করে নিতে পারে। কি করে হেফাজত করবা? কি করে ভূখণ্ড রক্ষা করবা? লড়াই করবা? কি করে লড়াই করবা? তোমার সংখ্যা 16 কোটি আর তারা 150 কোটি। কি করে লড়াই করবা? তোমার হাতে একটা মিসাইল নাই, তারা অত্যাধুনিক মিসাইলের মালিক। কি করে লড়াই করবা? তোমার কাছে অ্যাটম পাওয়ার নাই, তারা অ্যাটম বোমার মালিক। বাংলাদেশ নিরীহ দেশ, কোনো বন্ধু নাই। কি করে লড়াই করবা? তাদের বন্ধুত্ব অভিশপ্ত ইসরায়েলি ইহুদিদের সঙ্গে, যারা মনে করে তাদের হাতে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক অস্ত্র আছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা আছে। কি করে লড়াই করবে? এজন্যই তো বাংলাদেশের রাজনীতিবিদ বিবৃতিতে, বক্তৃতাতে ভারতের গোলামি করে। তারা মনে করে ভারতের গোলামি না করলে ক্ষমতায় থাকা যাবে না। তারা মনে করে ভারতের গোলামি না করলে এই দেশে ক্ষমতায় আসা যাবে না। একজন ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, তোমরা গোলামি করো, এই প্রজন্মের যুবক গোলামি করবে না, করবে না। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ওরে তো চ্যাপ্টা করে ফেলবে। সাবধান, সাবধান। হ্যাঁ, এদিকে ঢুকা যাবে না, সাবধান। ওরা সোজা স্টেজ নিয়ে আসো। আসছে না, এদিকে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো। তোমার কি তোমার কত ভক্ত দেখছো? তুমি এটা তাহলে কনফার্ম করো নাই? দুপুরে পরে দিয়ে দেবো। যার যেখানে জায়গা আছে বসে পড়েন। হইচই না করি। আচ্ছা, বসেন বসেন বসেন, আপনি বসেন, আমি থামাই দিব সব। আমি মাদানী সাহেবকে কি জিজ্ঞেস করছি জানেন? আজকের প্রোগ্রাম আসছে কিনা, মানে প্রোগ্রাম নাই, আপনাদেরকে ইচ্ছে মতো আলোচনা করে শোনাবে। থাকবো তো ইনশাআল্লাহ। আমি 2টা বিষয়ে কথা বলবো বলছি, লম্বা কথা বলবো না। এক, অবশ্য কর্তৃপক্ষ কে বলতেছে, আমি যে বাংলাদেশের ইতিহাস আমি কেন বলি শোনেন। এই ডান দিকে কথা বলা যাবে না, স্বেচ্ছাসেবক যে কথা বলে বের করে দেবা। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ইসলাম জড়িত। কি জড়িত? এটা না বুঝলে, যারা না বুঝে বা না বুঝতে চায়, আমাদের বয়ান শোনার দরকার নাই। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কোন সালে? 1947। বলেন কোন সালে? আরো জোরে বলেন কোন সালে? না 71-এ। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কি কোন সালে? মূল্য কি আদায় করছি জানেন? এই স্বেচ্ছাসেবকের দেখো পাগল হয়ে গেছে। ঠিক আছে, যাও 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 যাও। যে যেখানে আছি থাইমা যাই। হ্যাঁ, যে যেখানে আছি থাইমা, আমরা স্টেজে বসে পড়ি, সব বসে পড়ি, আমি থামাই দিব সব। হ্যাঁ, ডান দিকে বাদে কথা না বলি। আমরা ভূখণ্ডের মালিক হয়েছি কোন সালে? আপনারা বয়ানে বসার আগ পর্যন্ত দেখতে থাকবেন। মানুষটা ছোট, বলছিলাম না আগে? মানুষ আসলে দেহ দিয়া হয় না, ইমান দিয়া হয়। কথা ঠিক না বেঠিক? যার ইমান যত মজবুত সে তত বড় মানুষ। আমি 2টা বিষয়ে তালিম, শিক্ষা হিসেবে আমি কর্তৃপক্ষ সকলকে বলি,
আমরা যে 47-এ ভূখণ্ডের মালিক হয়েছি, মূল্য দিয়েছে কি জানেন? 1 সাগর রক্ত। বলো যে 1 সাগর রক্ত কিভাবে দিলেন? 250 বৎসর এই ভূখণ্ড দখলে ছিল ইংরেজদের। কথা ঠিক না বেঠিক? ইংরেজদের হাত থেকে এই ভূখণ্ড মুক্ত করবার জন্যে 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল বিকালে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হতো। ইতিহাস আমি লিখি নাই, এই ইতিহাস আমি রচনা করি নাই, কোনো মুসলিম ঐতিহাসিক রচনা করে নাই। এই ইতিহাস লিখেছে এক ইংরেজ ঐতিহাসিক টমসন, সে ইতিহাস লিখেছে। আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ আলেমদের বলতেছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, ইংরেজদের পক্ষে কথা বলো, না হলে তোমাদেরকেও উলঙ্গ করে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে তার গডের, সে তার রবের শপথ করে বলে, আমি আমার রবের শপথ করে বলতেছি, আমি আমার গডের শপথ করে বলতেছি, আমি আমার খোদার শপথ করে বলতেছি, 20 জন আলেম অন্য 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। আরে ভাই, ইতিহাস বললে সারা রাত চলে যাবে। লক্ষ লক্ষ মুসলমান যুবক রক্ত দিয়ে 1947-এ এই ভারত মুক্ত করেছে, ভারত স্বাধীন করেছে। ভারত স্বাধীন হবার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভূখণ্ড ভাগ হয়েছে। হিন্দুস্তান, পাকিস্তান। আমাদের মুসলিম রাজনীতিবিদ ওলামা একরাম আলাদা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছে। কেন চেয়েছে জানেন? কেন চেয়েছে জানেন? যাতে এই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন ভূখণ্ডে মুসলমানেরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, যাতে এই ভূখণ্ডে ইসলাম বাস্তবায়ন করতে পারে। আপনি জানেন, আমরা 47-এ যদি আলাদা একটা ভূখণ্ড না পেতাম, আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। আজকে ইন্ডিয়ার অবস্থা কি? কর্ণাটক সহ নানান প্রদেশে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আমি নিজে ক্যালকাটায় গিয়ে দেখেছি, মসজিদে প্রবেশ করে দেখেছি, মসজিদের অর্ধেকটা নাই। সাধারণত মিম্বর মেহরাবের 2 পাশে জায়গা থাকে, বাঁ পাশে জায়গা আছে, ডান পাশে জায়গা নাই। বের হয়ে দেখি মসজিদের অর্ধেকটা দখল করে মন্দির বানিয়ে রেখেছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। উঁচু আওয়াজে মসজিদে আজান দেওয়া যায় না। ছোট ছোট বাচ্চাকে ধরে বলতেছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। বাধ্য করা হচ্ছে এই ছোট ছোট বাচ্চাকে রামের নামে স্লোগান দিতে। আমরা যদি 47-এ স্বাধীন একটা ভূখণ্ড না পেতাম, ভাষার কারণে, গায়ের রঙের কারণে, ভৌগোলিক সীমানার কারণে ক্যালকাটার সঙ্গে, আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, মেঘালয়ের সঙ্গ হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম, আমরাও আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারতাম না। অনেকে শুধু 71-এর কথা বলে, আমি বলি সে শুধু বাবার পরিচয় দেয়। এই জুলাই আমাদের প্রজন্ম। কথা ঠিক না বেঠিক? আর আমি তো বলি, এই প্রজন্মের যুবকেরা, রফিকুল ইসলাম মাদানির মতো এই প্রজন্মের যুবকেরা এতটা সাহসী, কোন অন্যায় অপরাধের কাছে তারা মাথা নত করবে না। 71 আমার বাবাদের প্রজন্ম, 47 দাদার প্রজন্ম। এই প্রজন্মর কেউ যদি 71-এর পরিচয় দেয়, বাবার পরিচয় দিল, নিজে জারজ হবে না। কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমরা যদি 71-এ এই ভূখণ্ড স্বাধীন করেছি ঠিক আছে, কিন্তু আমরা যদি 47-এ এই ভূখণ্ড না পেতাম, 47-এ এই ভূখণ্ড দিল্লির সঙ্গে থাকতো, তো 71-এ দিল্লি থেকে এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম? আপনি কি স্বাধীন করবেন? উল্টো দিল্লি কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে কাশ্মীরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে নিল। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র ছিল, ইন্ডিয়ান বাহিনী এক রাতে অভিযান চালায়া
হায়দ্রাবাদ মুসলিম রাষ্ট্র দখল করে নিল। বাংলাদেশের সঠিক ইতিহাসটা কি? আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কত সালে? কত সালে? আমরা কেন এই ভূখণ্ড নিয়েছি? যাতে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে একদল মানুষ শুধু ৭১-এর কথা কেন বলে জানেন? যেহেতু ৭১-এ পাকিস্তানের শাসক গোষ্ঠী মুখে মুখে ইসলামের নাম নিয়েছে, সেজন্যে তারা মনে করে ৭১-এর নাম নিলে ৭১-এর যুদ্ধটাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে চালিয়ে দেওয়া যাবে। ৪৭-এর নাম কেন নেয় না? যেহেতু ৪৭-এ ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য, এখন ৪৭-এ যদি ৪৭-এর নাম নিলে ইসলাম ছাড়া অন্য কোনো ইজম দিয়া এই ভূখণ্ড শাসন করা যাবে না। ভালো করে বুঝবার চেষ্টা করেন। বাংলাদেশের সঠিক ইতিহাসটা দরকার ইসলামের জন্য, এবং ইসলাম ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। বলবেন ইসলাম ছাড়া ভূখণ্ড কেন হেফাজত করা যাবে না? আমার দিকে তাকান। আপনি এই ভূখণ্ড হেফাজত করবেন, এই আগ্রাসনের মোকাবেলা কিভাবে করবেন? এই যে আগ্রাসন কিভাবে চালায় দেখেন, 3 দিকে কাঁটাতারের বেড়া। কেন বেড়া দিয়েছে জানেন? যাতে আপনার বোন ফেলানিদের লাশ কাঁটাতারে ঝুলে থাকতে পারে। উজান থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর মুখে তারা বাদ দিয়েছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ ভালো বলতে পারবেন, গত 2 বছরে পরপর বন্যা হয়েছে, তারা পানি আগ্রাসন চালিয়েছে। সিলেটে তারা পানি আগ্রাসন চালিয়েছে। ফারাক্কা বাদ দিয়ে একটা অঞ্চলকে পুরোপুরি মরুভূমিতে পরিণত করেছে। ওরা আগ্রাসী শক্তি, ওরা আমার দেশের স্বাধীনতা চায় না। এবারও 16ই ডিসেম্বরে কসাই মোদি বিবৃতি দিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, জনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়। কিন্তু নরেন্দ্র মোদি সেখানে পরিষ্কার বলতে চেয়েছে এই বিজয়